দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের টেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। আজকের পর্বের শুরুতে জানাতে চাই নির্বাচন কমিশনে অনুষ্ঠিত চতুর্থ দিনের আপিল শুনানির খবর। চতুর্থ দিনের মতো আজকে আপিল শুনানি হয়েছে, সেখানে 70টি শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 53টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন, আর 17টির মধ্যে রিটার্নিং কর্মকর্তা যে সিদ্ধান্ত নিয়েছিল সেটাই বহাল রাখা হয়েছে। আমরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে আসবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের চতুর্থ দিনের শুনানি শুরু হয় সকাল 10টায়। দিনের প্রথম ভাগে 36টি আপিলের শুনানি হয়, যার মধ্যে 23টি মঞ্জুর এবং 12টি নামঞ্জুর করে নির্বাচন কমিশন। আপিলে অনুপস্থিত ছিল গণ অধিকার পরিষদের এক প্রার্থী। মনোনয়নের বৈধতা ফিরে পেয়ে প্রার্থীরা সন্তোষ জানালেও যাদের আবেদন নামঞ্জুর হয়েছে তাদের কেউ কেউ নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমার হলফনামায় সিগনেচার না থাকার কারণে প্রাথমিক পর্যায়ে বাতিল ঘোষণা করেছে। আজকে আলহামদুলিল্লাহ আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সবাই যেন সমান সুযোগটা পায়, আমরা সেটা প্রত্যাশা করবো এবং নির্বাচনে কোন রকম সন্ত্রাসী, কারচুপি, কালো টাকা, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা, এই ধরনের কোনো প্রশাসনিক কারসাজি এগুলো যেন মুক্ত থাকে। আজকে শুনানি হয়েছে, সেই শুনানিতে আপিলটা মঞ্জুর হয়েছে। ঢাকা 12 থেকে নির্বাচন করার জন্য আর কোনো প্রতিযোগিতা রইল না। যাদের ঋণ ছিল, ঋণ খেলাপি, এইরকম অনেককে ওনারা মার্সি করেছে। আমরা যথার্থভাবে কাগজপত্র উপস্থাপন করেছি। কোনো অজ্ঞাত কারণে আমাদের মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে বলে আমরা সংক্ষুব্ধ হয়েছি। এদিকে নিজের প্রার্থিতা ফিরে পেয়ে নোয়াখালী 5 আসনের জামায়াত প্রার্থী বেলায়েত হোসেন প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর হলফনামায় ভুল তথ্য থাকার অভিযোগে আপিল করেছেন। কায়কোবাদ সাহেব তিনি তার হলফনামায় তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টাকে তিনি উল্লেখ করেননি, বা উনি এটাকে কি বলবো যে তথ্য গোপন করেছেন। তো এই জন্য এটা আমরা আপিল করেছি। আশা করি যে নির্বাচন কমিশন থেকে যথাযথ ন্যায়সঙ্গত আমরা বিচার পাবো। এছাড়াও নির্বাচনের আগে গুপ্ত হামলার শঙ্কা ও নির্দিষ্ট কিছু প্রার্থীকে গানম্যান দেয়া বৈষম্যমূলক বলে মন্তব্য করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারি। গোয়েন্দা সংস্থা সহ সরকারের সকলকে নিয়ে হলিস্টিক অ্যাপ্রোচে দেশকে ইলেকশনমুখী করতে হবে। আমরা দেখেছি কিছু প্রার্থীকে বা কিছু রাজনীতিবিদকে গানম্যান দেওয়া হয়েছে। এটা এক ধরনের বৈষম্য। আপনি কাউকে গানম্যান দিবেন, আবার কাউকে নির্বাচনকালীন সময় দিবেন না। এটার মাধ্যমে একটা প্রশাসনিক আনুকূল্য এবং ফেভার দৃশ্যমান হয়। 4 জানুয়ারি যাচাই বাছাই শেষে 723 জনের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তারা। দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরলেও দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি ও স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটার তালিকার সত্যতা নিশ্চিত না হওয়ায় বেশ কিছু আপিল আবেদন বাতিল করে ইসি। তানজিলা খান মিম, এখন। পোস্টাল ব্যালটের ঠিক মাঝখানে ধানের শীষ প্রতীক দেওয়াকে উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজকে নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন তিনি। এরপরে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন, আমরা তার বক্তব্য শুনে আসবো। গ্রামাঞ্চলে সাতকানিয়া, তারপরে জামালপুরে, ইসলামপুরে, এখানে আমাদের প্রার্থীদের কিছু আচরণ নিয়ে আপনারা শোকজ করেন। আর এই ঢাকা শহরে কিংবা দেশে আরো বড় বড় অঞ্চলে আরো বড় বড় নেতারা, তারা দলীয় নেতাও, প্রভাবশালী মানুষ, তারা যেসব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে সে ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? জাতীয় পার্টিকে নির্বাচনে যাতে কোনো ধরনের সুযোগ না দেওয়া হয় এ বিষয়ে নির্বাচন কমিশনে গিয়ে আবেদন জানিয়ে এসেছে জুলাই ঐক্য সংগঠনটির নেতারা। কথা বলেছেন, আমরা তাদের বক্তব্য শুনে আসতে চাই। কাল বিলম্ব না করে যে সকল জাতীয় পার্টির নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন তুলেছে তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে। যারা জঙ্গি লীগের সাথে জড়িত ছিল গত 15-16 বছর এবং জঙ্গি লীগের পোস্টের সাথে জড়িত, তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে। যে সকল যারা স্বতন্ত্রভাবে ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করার চেষ্টা করছে জঙ্গি লীগের, তাদের মনোনয়ন বাতিল করতে হবে। দর্শক, আজকে প্রধান উপদেষ্টা কথা বলেছেন, আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বিভিন্ন মন্তব্য করেছেন, আমরা তার বক্তব্য একটু শুনে আসবো। Now it's election time. Election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are
stuck up with what the future constitution of Bangladesh would be like. Because they felt the root of all the trouble is the constitution. We can't go along with that constitution. We didn't teach them in the classroom all those things. সময় হয়েছে ভোটের ট্রেনের এই পর্যায়ে একটু বিরতি নেওয়ার। বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব আজকের নিয়মিত আলোচনায়। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। এই পর্যায়ে আমরা যুক্ত হব আমাদের আজকের নিয়মিত আলোচনা। আজকের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি তৃণমূলে জরিপ ভাবনা। এই বিষয়ে আলোচনার জন্য আমরা প্রথমেই যুক্ত হব কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ সাইফুল্লাহ, আপনার মাধ্যমে একটু যারা আছেন আপনার সঙ্গে তাদের সঙ্গে একটু আলোচনাটা শুনতে চাই যে আসলে এই যে সর্বশেষ একটি জরিপ হলো ন্যারেটিভের, এর আগেও একটি জরিপ হয়েছে। সামগ্রিকভাবে এই জরিপগুলোকে তৃণমূলের রাজনীতি বা তৃণমূলের সংগঠন, তৃণমূলের নেতাকর্মীরা কিংবা তৃণমূলের ভোটাররা কিভাবে দেখছেন, এই আলোচনাটা একটু করবেন তাদের সঙ্গে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। ধন্যবাদ বেলায়েত। গতকাল ন্যারেটিভ, জাগরণ ফাউন্ডেশন এবং আরেকটি প্রতিষ্ঠান প্রজেকশন বিডি যে জরিপের ফলাফল দিয়েছে, তার আগেও আমরা আরও বেশ কয়েকটি জরিপই আমরা দেখেছি। তো এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশেষ করে তৃণমূলের রাজনীতিবিদরা কী ভাবছেন তাই আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া এবং কুমিল্লা জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর নায়েবে আমির মুসলিউদ্দিন। আমরা প্রথমেই মোস্তাক মিয়ার সাথে কথা বলবো যে গতকাল ন্যারেটিভ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান একটি জরিপ ফলাফল দিয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিএনপি 34.7 এবং জামাত 33.6। তো এই যে ভোটের জরিপ, এটিকে আপনারা কিভাবে দেখছেন, অথবা তৃণমূলে আপনারা আসলে এই জরিপের বাস্তবতা কি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে, এখন টিভি আপনার মাধ্যমে সবাইকে, দেশবাসীকে ধন্যবাদ। আসলে একটা যেহেতু একটা নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো একটা নির্বাচন যখন আসে, আমরা বিগত দিনেও যেটা দেখেছি যে নির্বাচন আসলে বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান, দেশীয় আন্তর্জাতিক, ওনারা বিভিন্নভাবে আপনার সার্ভে করে থাকে। তো এটা একটা, আমি মনে করি বিভিন্ন সংস্থার বিভিন্ন ধরনের পলিসি থাকে। তো ওদের পলিসির মাধ্যমে এখানে যেই একটা সংস্থা, জাগরণী সংস্থা যেটা করেছে 34 পয়েন্ট সামথিং এবং 33 পয়েন্ট সামথিং, তো সেটা ওনাদের মতামত, ওই সংস্থার একটা মতামত বা তাদের পর্যবেক্ষণ। কিন্তু বাস্তবতা যে এটার সাথে মিল হবে সেটা তো সঠিক না, বাস্তবতা ভিন্ন হতে পারে সবার ক্ষেত্রেই। তো এই ক্ষেত্রে আমরা আসলে নির্বাচনে, আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা জনপ্রিয় সংগঠন, বিগত দিনে প্রায় কয়েকবারই দেশ পরিচালনা করেছে, সুযোগ এসেছে পরিচালনার, দেশের মানুষের সেবা করেছে, জনগণের সেবা করেছে, জনগণের জন্য কাজ করেছে, দেশের জন্য কাজ করেছে। তো সুতরাং এই জনপ্রিয় সংগঠন, আর বিশেষ করে বিগত একটা ফ্যাসিজমের বিরুদ্ধে দীর্ঘ প্রায় 17 বছর এই দলের নেতাকর্মীরা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রাজপথে ছিল। তো রাজপথে থেকে আন্দোলন করা একটা সংগঠন, এটা করতে যে আমাদের অনেক শত শত হাজার হাজার নেতাকর্মী গুম, খুন এবং আপনার নির্যাতনের শিকার হয়েছে। একদম শীর্ষ, আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা আজকে বর্তমান আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব সহ, সেই থেকে শুরু করে প্রত্যেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। তা আজকে এত নির্যাতনের পরে একটি নির্বাচন, এবং এই বাংলাদেশের মানুষ ফ্যাসিজমের 5ই আগস্টের পরে তাদের পতন হয়েছে, তাদের সমস্ত নেতাকর্মী পালিয়ে গিয়েছে। এখন যার জন্য দীর্ঘ 17 বছর লড়াই, সংগ্রাম, আন্দোলন করেছে এদেশের মানুষ, জনগণ অপেক্ষায় আছে যে কখন একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের যে বর্তমান আছে ওরা দিনে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের জনপ্রিয় দল বিএনপিকে ভোট দেবে। এটাই আমাদের প্রত্যাশা এবং দলের এবং মানুষের, জনগণের প্রত্যাশা।
আমরা বিএনপির তাদের প্রতিক্রিয়া শুনলাম যে কুমিল্লায় থেকে আপনারা কাজ করছেন, মাঠে জামায়াতেরও প্রার্থী এখানে মাঠে ঘুরছেন প্রতিদিন। এই যে জরিপের ফলাফল, সেগুলোকে আপনারা আসলে কিভাবে দেখেন, মাঠের বাস্তবতা কি? যে আপনাকে ধন্যবাদ। আসলে যে কোনো নির্বাচনের প্রাক্কালেই সারা বিশ্বব্যাপী একটা জরিপ অনুষ্ঠিত হয়, বিভিন্ন সংস্থার লোকেরা, সংগঠনের লোকেরা জরিপ সম্পন্ন করেন। সকল জরিপের রেজাল্ট যে সবসময় সঠিক হয় সেটা বলা যায় না, তবে বাংলাদেশে যে সমস্ত জরিপ ইতিমধ্যে হয়েছে অবশ্যই বেশিরভাগ জরিপেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বোচ্চ ভোট পেয়েছেন, সাপোর্ট পেয়েছেন। তবে ইদানিং সর্বশেষ যে জরিপটা অনুষ্ঠিত হয়েছে, পার্থক্য মাত্র জামাত জোট এবং বিএনপির সাথে পার্থক্য মাত্র 1%। তো এটার দ্বারা বোঝা যাচ্ছে এবং এটার বিশ্লেষণে দেখা গেছে যে বাংলাদেশের বেশিরভাগ কৃষক, শ্রমিক এবং ব্যবসায়ী এরা বিএনপির সাপোর্ট দিচ্ছেন বিএনপিকে। কেন? তারা অতীতে দেশ পরিচালনা করেছেন, তাদের এক্সপেরিয়েন্স বেশি আছে এবং স্থিতিশীলতার জন্যে। আবার অন্যদিকে জামাত জোটকে যারা সাপোর্ট দিয়েছেন বেশিরভাগ তরুণ ভোটাররা। এবছর আমরা সবাই জানি 4,20,00,000 নতুন ভোটার যারা জীবনে প্রথমবার ভোট দিবেন, এবং এই তারুণ্য এবং শিক্ষিত লোকেরাই বেশিরভাগ জামাত জোটকে সাপোর্ট দিচ্ছে। এবং এটার দ্বারা একটা বোঝা যাচ্ছে যে 5ই আগস্টের যে অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, এই অভ্যুত্থান তারুণ্যের প্রভাবটাই বেশি ছিল। আশা করা যায় তরুণরা জামাতের পক্ষে, জামাত জোটের পক্ষেই বেশিরভাগ ভোট দিবেন বলে আমরা আশা করছি। তো এইভাবে আসলে যাদেরকেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাদেরকে নির্বাচিত করে তারাই এই দেশ পরিচালনা করবে, এই প্রত্যাশায় আমরা এই দেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। এখন একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় দিন গুনছে। অতএব আমরা আশা করছি সামনে নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, এর মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এক সরকার প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। আসলে তারা মাঠে, জরিপের ফলাফল যাই হোক, তারা মাঠে ঘুরছেন, ভোটারদের কাছে কাছে যাচ্ছেন এবং তারা প্রত্যাশা করেন যে ভোটাররা তাদের প্রতিক্রিয়া আসলে ব্যালটের মাধ্যমেই দিবেন। বেলায়েত। ধন্যবাদ খালিদ সাইফুল্লাহ, আমাদের সঙ্গে যোগ দিয়ে কুমিল্লার দুজন নেতার মূল্যায়ন তুলে ধরেছেন। দর্শক, আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব নাটোর জেলায়। বুলেটিনের এই পর্যায়ে আমরা যুক্ত হব নাটোর জেলায়। নাটোর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, আপনার কাছে জানতে চাই, আপনার সঙ্গে দুজন আলোচক আছে, দেখতে পাচ্ছি অনেক সাধারণ মানুষও আছে। এই যে সম্প্রতি যে একটি জরিপ প্রকাশিত হলো বা এর আগে আরেকটি জরিপ হয়েছে, নানা জরিপ হচ্ছে, এই জরিপগুলো তৃণমূলের ভোটের মাঠকে কোনো ধরনের প্রভাবিত করছে কিনা, মানুষের মনোজগতে এই জরিপগুলো কোনো ধরনের প্রভাব ফেলছে কিনা একটু আলোচনা করবেন তাদের সঙ্গে আর আমাদেরকে জানাবেন। মাহবুব। হ্যাঁ বেলায়েত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি নাটোর থেকে। আসলে এই নির্বাচন কেন্দ্রিক যে বিভিন্ন জরিপগুলো হয় এই জরিপগুলো আসলে সাধারণ মানুষের মধ্যে এবং রাজনৈতিক যে দলগুলো রয়েছে এই দলগুলো কিভাবে দেখছে আমরা আজকে সেই কথা বলবো। আমার বাম পাশে সংযুক্ত রয়েছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী এবং ডান পাশে সংযুক্ত রয়েছেন নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল। আমরা প্রথমেই জানতে চাইবো জেলা বিএনপির জিল্লুর রহমান খান চৌধুরীর কাছে যে আসলে গতকাল একটি জরিপ হয়েছে, প্রকাশ হয়েছে যে বিএনপি 34% কিছু বেশি মানুষ তাদেরকে সমর্থন দিয়েছে এবং এই জরিপ নিয়ে আসলে তারা ভোটের মাঠে কতটুকু প্রত্যাশা করছে এবং জরিপটা তারা কিভাবে দেখছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাটোর জেলা বিএনপি, নাটোরের গর্ব অ্যাডভোকেট এমরুল কুদ্দুস তালুকদার দুলু ভাই এবং নাটোরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, শুভরাত্রি। আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। 1991 সালে জাতীয় নির্বাচনে বিএনপির সাথে সুসম্পর্ক থাকার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী 18টি সিট পেয়েছিল। 1996 সালে বিএনপির সাথে জামাতের কিছুটা দূরত্বের কারণে তারা সিট পেয়েছিল মাত্র 3টি। পুনরায় যখন 2001-এর জাতীয় নির্বাচনে জামাতের সাথে আবারও তাদের সুসম্পর্ক থাকার কারণে তারা আবার 17টি সিট পেয়েছিল। এদেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা হচ্ছে জিয়া পরিবার, আর জিয়া পরিবার মানেই বিএনপি। আপনারা দেখেছেন যে স্বৈরাচার ফ্যাসিস্ট তাবেদার আওয়ামী লীগ সরকার কলঙ্কিত করার জন্য বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে
তারা বলেছিল দুস্থদের টাকা তিনি লুণ্ঠন করেছে। আজকে এদেশের মানুষ, এদেশের দুস্থ মানুষরা প্রমাণ করে দিয়েছে তার মৃত্যুর পর। আমি বলতে পারি যে কোটি ঊর্ধ্বে হবে না, কোটির নিচে মানুষের উপস্থিতি তার জানাজা হয়েছে। আপনারা এও দেখেছেন যে বিগত সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তারা কলঙ্কিত করতে চেয়েছিল যে তিনি দেশ থেকে হাজার হাজার লক্ষ ডলার তিনি পাচার করে নিয়ে গেছিলেন। তিনি আবারও এদেশের মানুষ ভুল প্রমাণিত করেছেন তার লন্ডন থেকে আগমন। তো আমরা বলতে পারি এই জরিপের হিসাব আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে এই উপস্থিতি মধ্যে দিয়েই এদেশের মানুষ আবারও প্রমাণ করে দেবে যে এই সকল জরিপ এদেশের মানুষ তাদের উপরে আস্থা নেই। আস্থা হচ্ছে জিয়া পরিবার, আস্থা হচ্ছে বিএনপি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা যুক্ত হব এই পর্যায়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের কাছে। আসলে জামায়াতে যে আগের চেয়ে সমর্থন বেড়েছে কিনা বা যে গতকালের যে জরিপটা প্রকাশ হয়েছে, এই জরিপটা জামায়াত কিভাবে মাঠ পর্যায়ে কাজ করছে? জি ধন্যবাদ এখন টিভিকে। আমি বলতে চাই যে অতীতের রাজনীতির ধারা একটু চেঞ্জ আসছে। 24-এর গণ অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ, বিশেষ করে তরুণ ছাত্র সমাজ, যুব সমাজ, ইয়াং জেনারেশন অতীতের রাজনীতির ধারাটাকে চেঞ্জ করে 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তীতে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য নতুন একটা রাজনৈতিক ধারা প্রবর্তন করতে আজকে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে। আপনারা জানেন, দেশবাসী জানে যে বাংলাদেশের রাজনীতি মানেই দুইটি ধারা ছিল, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে সেই রাজনীতির ধারাটাকে একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। আজকে 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী যে রাজনীতি, বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজ, ইয়াং জেনারেশন আজকে নতুন একটা বাংলাদেশ যে বিনির্মাণ করতে চাচ্ছে, এই বিনির্মাণের অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের ভাবমর্যাদা অবশ্যই উন্নত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী আজকে জনগণের দোরগোড়ায় পৌঁছতে পেরেছে এবং যে জরিপ দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশন, বিশেষ করে 4 কোটির উপরে যে নতুন ভোটার যারা জেনজির, এরা অবশ্যই ভোটে একটা প্রভাব পড়বে এবং জেএনজি কে জামাত ইসলাম ওন করে এবং আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জেএনজি যে চাওয়া পাওয়া এটা বাংলাদেশ জামাত ইসলামী ধারণ করে এবং ভবিষ্যতে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে। পাশাপাশি আমরা নারী এবং মা বোনদের যে তারা তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের নিরাপত্তার জায়গা, এটা বাংলাদেশ জামাত ইসলামী কাছে তারা নিরাপত্তা ফিল করে। আপনার কাছে আমরা আবার আসবো। শুনছিলেন, আমরা কিন্তু আরেকটি প্রশ্ন করতে পারি, সেটি হচ্ছে যে জেলা বিএনপির যিনি রয়েছেন তার সঙ্গে আসলে বিএনপি এই জরিপটাকে তৃণমূলে কিভাবে তারা সাধারণ ভোটারের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে এবং এই আগামী নির্বাচনে এই জরিপ কোনো প্রভাব ফেলবে কিনা, কি মনে করেন? আপনারা নিশ্চয়ই দেখেছেন যে জনাব তারেক রহমান লন্ডন থাকতে তিনি দেশ পরিচালনার জন্য 31 দফা দিয়েছিলেন। তিনি দেশে মানে উনি আসার পরে তিনি এদেশকে আগামী দিনে কিভাবে এদেশের মানুষের জন্য উন্নয়নের জন্য কাজ করেন, কারণ তিনি অনুধাবন করতে পেরেছেন যেন আমরা কৃষিভিত্তিক একটি দেশ। এদেশের মানুষের জন্য তিনি কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন, শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন, কর্ম পরিকল্পনা তিনি নিয়েছেন মানে উন্নয়নমুখী, উৎপাদনমুখী এবং কর্মসংস্থানের জায়গা তিনি নিয়েছেন। তিনি ইনির মধ্যে দেখেছেন যে তিনি কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন দফা তিনি দিয়েছেন। আমরা আপনাকে আসলে শুনছিলেন নাটোর থেকে যে জরিপ নিয়ে, সেটি কিন্তু সাধারণ মানুষ কি বলছে সেই বিষয়ে। আসলে এই জরিপগুলো আগামী দিনে যারা রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন এবং এই নির্বাচনে হয়তো এটি কোনো প্রভাব ফেলবে না, তারপরে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন এবং সেটিকে সাধারণ মানুষের যে জনপ্রিয়তার জায়গায় সেটিকে তারা বিভিন্নভাবে উপস্থাপন করছেন। বেলায়েত, এই ছিল নাটোর থেকে জরিপ নিয়ে যে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের যে ভাবনা সেই বিষয়ে। অনেক ধন্যবাদ মাহবুব হোসেন, আমাদেরকে জানাচ্ছিলেন নাটোরের সাধারণ মানুষ এবং সেখানকার রাজনৈতিক নেতাদের ভাবনা। দর্শক, আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব নরসিংদী জেলায়। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে আছে আমি বেলায়েত হোসেন। আমরা তৃণমূলের আলোচনায় এবার যে যুক্ত হব নরসিংদী জেলায়, সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম, আমরা এর আগে দুটি জেলায় যুক্ত হয়েছি, আমরা আলোচনা করেছি এই যে সম্প্রতি যে জরিপগুলো প্রকাশিত হচ্ছে সেই জরিপ নিয়ে গ্রামগঞ্জে পাড়া মহল্লায় মানুষ কি বলছে, কি ভাবছে, এই জরিপগুলোর কোনো প্রভাব
ভোটারদের উপর পড়ছে কিনা বা রাজনৈতিক দলের নেতাদের কার্যক্রমের মধ্যে এই জরিপগুলো কোনো অংশে প্রভাবিত করছে কিনা এই বিষয়ে আলোচনা করবেন। আমাদের সঙ্গে যুক্ত থাকবেন রাকিবুল ইসলাম। বেলায়েত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে প্রায় 20 লাখ ভোটারের জনপদ নরসিংদী থেকে স্বাগত জানাচ্ছি। ভোটের ট্রেন্ড কিন্তু এগিয়ে আসছে, ভোট এগিয়ে আসছে। শীত যেমন জেঁকে বসেছে, সেই একইভাবে কিন্তু ভোটের একটি বাড়তি উন্মাদনাও কিন্তু নরসিংদীর হাটে ঘাটে মাঠে শহর প্রান্তরে সব জায়গায় কাজ করছে। আজকে জরিপ ভাবনা নিয়ে আমাদের সাথে তিনজন অতিথি রয়েছেন। শুরুতে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমার ঠিক ডান পাশে রয়েছেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ। আমার বাঁ পাশে শুরুতে রয়েছেন নরসিংদী জেলা জামাতে ইসলামের সেক্রেটারি এবং নরসিংদী 2 পলাশ আসন থেকে জামাত মনোনীত এমপি প্রার্থী আমজাদ হোসেন, এবং সবশেষে বায়ে রয়েছে সাইদুল ইসলাম রাকিব, তিনি প্রধান সমন্বয়কারী এনসিপি পলাশ উপজেলা। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশনের পক্ষ থেকে। আমরা শুরুতে একটু প্রাক নির্বাচনী জরিপ নিয়ে কথা বলতে চাই। আমরা একটু দেখতে চাই বা একটু বলতে চাই যে সবশেষ যেই ভোটের জরিপ হয়েছে সেখানে বিএনপির জরিপ হচ্ছে 34.7%। এখানে জামায়াত ইসলামী ভোট পেয়েছেন 33.6%, অর্থাৎ বিএনপি থেকে মাত্র 1% কম, অর্থাৎ দ্বিতীয় অবস্থানে রয়েছে জামাত। এছাড়া সিদ্ধান্তহীন রয়েছে 17%, এনসিপি 7.1% ভোট পেয়েছেন এবং ইসলামী আন্দোলন পেয়েছেন 3.1, সবশেষ অন্যান্য রয়েছেন 4.5। শুরুতেই নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি আমজাদ হোসেন, আপনার কাছে আমি যেতে চাই, এবং আপনি যেহেতু নরসিংদী 2 পলাশ আসন থেকে এমপি পদপ্রার্থী ইতিমধ্যে কাজ করছেন, এই যে সবশেষ যে ভোটের জরিপ, এখানে বিএনপি থেকে মাত্র 1% পিছিয়ে আছে জামাত। সামনে আরো কিছু সময় রয়েছে, প্রচারণার মূল সময়গুলো এখনো বাকি আছে। এই যে জরিপ নিয়ে আপনার ভাবনাটা কি? এটি কি আসলে কোনোভাবেই বিএনপিকে টপকে যাওয়া সম্ভব কিনা, বা নরসিংদীর অবস্থাটা কি? ধন্যবাদ আপনাকে সংযুক্ত হওয়ার জন্য, আমাকে সংযুক্ত করার জন্য। দেখেন, আজকে থেকে 3 মাস আগে যে জরিপগুলো ছিল, ওই জরিপে জামাতের অবস্থান আরো পিছনে ছিল। দিন যাওয়ার সাথে সাথে জামাতের জরিপে জামাতের অবস্থান সুসংহত হচ্ছে এবং বেড়ে যাচ্ছে। আর আমরা মাঠে ঘাটে যারা ঘুরি, তারা ঠিক এই জরিপটা মাঠ বলে না, মাঠ আরো বেশি বলে। আমি যেমন আমার নরসিংদী 2-এ দেখা যাচ্ছে যে ওইখানে জামাতের প্রতি মানুষের সমর্থন এত বেশি, আমার তো মনে হয় সেখানে কাস্টিং ভোটের 60-65% ভোট জামাত পাবে, এককভাবেই পাবে। ওইটা আমার নরসিংদী 2-এর অবস্থা। তো এই জরিপটা যদি আসন বাই আসন হতো তাহলে একটা চিত্র আসতো, কিন্তু ওভারঅল এভারেজ জরিপ আসার কারণে এটা মনে হয় না যে আসল চিত্র আসছে। বাস্তব চিত্র আরো অন্যরকম হবে। তো সময় যত যাবে আরো জরিপ আসবে, মনে হয় সেখানে জামাতের জনপ্রিয়তা আরো বাড়বে। এটাই আগামী দিনে আশা করি আমরা ইনশাআল্লাহ। আমজাদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জামাত নেতা আমজাদ হোসেন প্রত্যাশা করছেন যে সামনের দিনে আসলে আর অনেক জনমত বৃদ্ধি পাবে। আমরা একটু এনসিপির পলাশ উপজেলার মুখ্য সমন্বয়কের কাছে যেতে চাই যে এই যে জরিপ হয়েছে সবশেষ, এই জরিপ নিয়ে আপনার ভাবনাটা কি? এনসিপি কিছুটা পিছিয়ে আছে? এনসিপি কিছুটা পিছিয়ে আছে বলতে এটা সত্য যে আমরা ওইভাবে গণমানুষের হয়ে উঠতে পারিনি বিভিন্ন কিছু কারণের কারণে, কিন্তু আপনি নরসিংদী 2-কে আলাদা করে দেখতে হবে। এখানে আমার যে আসন, সেই আসনকে আলাদা করে কেন দেখতে হবে? এনসিপি গঠিত হয়েছে ফেব্রুয়ারি 28, কিন্তু যখন নাগরিক কমিটি ছিল, সেই কমিটি থাকাকালীন অবস্থায় সারোয়ার তুষার এখানে কাজ করছেন প্রায় 1.5 বছর যাবত। 1.5 বছর যাবত এখানে মাঠে ময়দানে সব জায়গায় কাজ করেছেন। ও আমার মনে হচ্ছে যে সারা বাংলাদেশের যে জরিপ, কোনো জরিপই তো পুরোপুরি সত্য হয় না, কিন্তু নরসিংদী 2-এর যে জরিপ, এখানে এটা ভুল আছে, এটা আরো পরিমাণে বেশি। আমরা তো জনগণের কাছে যাচ্ছি, আমরা দেখছি যে বিষয়টা অনেক কিছু। জনগণ তরুণ সমাজকে পাওয়ার জন্য ভোটাররা উদ্গ্রীব হয়ে বসে আছে। তারা চাচ্ছে যে নরসিংদী 2 একটা ভোট বিপ্লব হবে এবং এনসিপি কে এগিয়ে দিবে, শাপলাগুলির জয় জয়কার হবে। অসংখ্য ধন্যবাদ রাকিব আপনাকেও। সবশেষ আমরা যেতে চাই নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, আপনার কাছে জানতে চাই যে এই যে বিএনপি এখনো প্রথম অবস্থানে রয়েছে, ভোটের জরিপে তারা পেয়েছে 34.7% ভোট, ঠিক 1% পিছিয়ে আছে জামাত। আসলে সামনের দিন নিয়ে আপনার ভাবনাটা কি, বা এই জরিপটাকে আপনি কিভাবে দেখছেন, বা এই একই জরিপের প্রতিফলন নরসিংদীতে কতটুকু ঘটার সম্ভাবনা রয়েছে? ধন্যবাদ আপনাকে এবং এখন টিভিকে। নরসিংদী জেলা আন্দোলনের জেলা, ঐতিহাসিক জেলা, সংগ্রামের জেলা। নরসিংদীর ইতিহাস বলে নরসিংদী হলো বিএনপির দুর্গ।
সেটি ভোটের মাধ্যমে একাধিকবার প্রমাণিত হয়েছে। 91 সালে নরসিংদীর 5টি আসন বিপুল ভোটে পাশ করেছে। 2001 সালে নরসিংদীর 5 আসনের মধ্যে 4টি আসন বিপুল ভোটে বিজয়ী হয়েছে। যখনই জনগণের ভোট জনগণ দিতে পারছে স্বচ্ছন্দে, নির্ভয়ে, নির্বিঘ্নে, তখন বিএনপির বিপুল ভোটে জয়লাভ করছে। আগামী দিনে ফ্যাসিস্ট সরকারের যে ভুলগুলি করেছে সেই ভুল থেকে আমরা শুধরিয়ে নিয়ে বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে উনি যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফার আলোকে কৃষকের জন্য কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড, মেয়েদের জন্য এবং যুবকদের জন্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গেলে কি করতে পারবে কেউ বলতে পারে না, কেউ ওই রূপরেখা দিতে পারে না। একমাত্র বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উনি 31 দফা দিয়েছেন এবং সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য উনি পরিকল্পনা করেছেন। উনি দেশের মাটিতে এসে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, বাংলাদেশকে একটি সুন্দর, আধুনিক, মায়াময় দেশ করতে চাই। সবার সহযোগিতা কামনা করছেন। ইনশাল্লাহ আমরা আশা করি আগামী দিনে আপনি আমার এই কথাগুলি ভালো করে শুনে রাখেন। আগামী নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে নরসিংদীর 5টি আসনে বিএনপি বিপুল ভোটে পাশ করবে ইনশাল্লাহ। এদিকে আমরা ডাকসু, জাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন আমরা দেখেছি, সেখানেও আসলে এই পূর্বের দেয়া যে জরিপ সেগুলো অনেকটা মিল থাকতে দেখেছি। সেই একই মিলও কি এবারে নির্বাচনে ঘটা সম্ভব কিনা বা আশঙ্কা আছে কিনা? জামাত কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে। কলেজ সংসদের নির্বাচন, বিশ্ববিদ্যালয় ছাত্র নির্বাচন আর জাতীয় নির্বাচন কোনো সময় আপনি একত্রে করতে পারবেন না। ডাকসু নির্বাচনে দেখা গেছে যে মাহমুদুর রহমান অনেকবার বিবেচিত হয়েছে কিন্তু এমপি হতে পারেন না। জাতীয় নির্বাচন আলাদা প্রেক্ষাপট, আমি মনে করি এটির সাথে এটি মেলানো উচিত নয়। ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আমরা চাইলেও দীর্ঘক্ষণ কথা শুনতে পারছি না। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বেলায়েত, আমি আপনাকে আবারও জানাতে চাই যে নরসিংদীতে কিন্তু ভোটের মাঠ পুরোপুরি উত্তপ্ত এবং ভোট কিন্তু জমে উঠেছে। এনসিপি, জামাত, বিএনপি সহ অন্যান্য সংশ্লিষ্ট যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু একেবারেই আপ্রাণ চেষ্টা করছেন সাধারণ মানুষের মনের গভীরে পৌঁছাতে। আসলে কতটুকু পৌঁছাতে পেরেছেন এবং আমাদের যে প্রত্যাশার বিপরীতে প্রাপ্তি কতটুকু পাবেন সেটি আসলে ফলাফল দেখা যাবে 12 ফেব্রুয়ারির পর। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। অনেক ধন্যবাদ রাকিবুল ইসলাম, আমাদেরকে জানাচ্ছিলেন নরসিংদীর রাজনৈতিক নেতাদের মূল্যায়ন, একই সঙ্গে সেখানে উপস্থিত সাধারণ মানুষের মন্তব্য। দর্শক, এই ছিল আমাদের আজকের ভোটে টেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।